হ্যালো স্টুডেন্ট, সকলকে প্রতিযোগিতা ম্যাগনেট চ্যানেলে স্বাগত। তো আজকে আবারও একটি তোমাদের জন্য নতুন জিকের ক্লাস নিয়ে চলে এলাম। আমি তোমাদের সামনে যে কোর্টের ক্লার্ক এবং গ্রুপ ডি পরীক্ষা রয়েছে সেই পরীক্ষাকে টার্গেট নিয়ে নতুন জিকের যে ক্লাসের একটি সিরিজ শুরু করেছি। এটি আজকে আমাদের ৪র্থতম ক্লাস। এর আগে অলরেডি আমি 3টে ক্লাস তোমাদেরকে করিয়েছি। তো আজকে ৪র্থ ক্লাস। আজকে তোমরা যারা নতুন এই ক্লাসটি দেখছো তারা সম্পূর্ণ ক্লাসটি দেখে নাও এবং দেখার পরে অবশ্যই এর আগে দেখো 3টে ক্লাস আমার করা রয়েছে। তোমরা আমার চ্যানেলের প্লেলিস্টে চলে যাবে, সেখানে গিয়ে তোমরা সমস্ত কিছু ক্লাসগুলো আগের যে ক্লাসগুলো রয়েছে সেগুলো পেয়ে যাবে, অথবা আমি তোমাদেরকে ডেসক্রিপশন বক্সেও ক্লাসগুলোর লিঙ্ক দেব। তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। আর কথা না বাড়িয়ে শুরু করি। তোমরা সকলে কিন্তু পেন এবং পেপার বার করে নাও। এখানে আমি 25টি প্রশ্নের আলোচনা করব, কিন্তু এই 25টি প্রশ্নের সাথে অনেক এক্সট্রা ইনফরমেশনও কিন্তু আমি তোমাদেরকে এখানে দেব। তো চলো আজকের ক্লাসটি শুরু করি এবং দেখে নিই আজকের প্রথম প্রশ্ন। আজকের প্রথম প্রশ্ন, বার্লো চক্র কোন সূত্র বা নিয়ম অনুযায়ী কাজ করে? তোমরা দেখবে বার্লো চক্র একটি চাকার মতো হুইল, যেখানে এরকম থাকে। তো এই যে বার্লো চক্র এটি গোল হয়। তো যাই হোক, এটি কোন সূত্রের ওপর কাজ করে এটি আমাদেরকে চেয়েছে। এই যে বার্লো চক্র এটি ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম অনুযায়ী কাজ করে। অ্যাকচুয়ালি এই বার্লো চক্র তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র এই দুটোরই কিন্তু একটি ফল। তো এখানে দেখো যে অপশানগুলো দেওয়া রয়েছে আর্কিমিডিসের সূত্র। তোমরা জানো আর্কিমিডিসের সূত্র তরলের ক্ষেত্রে হয়। আমরা যখন কোনো বস্তুকে তরলে নিমজ্জিত করি, তরলও তখন সেই বস্তুর ওপরের দিকে একটি ফোর্স বা বল প্রয়োগ করে, যেটিকে আমরা প্লবতা বল বলি। সেটিই কিন্তু আর্কিমিডিসের সূত্র। পাস্কেলের সূত্র কি? পাস্কেলের সূত্র আমরা এখানে তরলের পাই, এবং পাস্কেলের সূত্র থেকেই আমরা যে চাপের সংজ্ঞা পাই, চাপ সমান ফোর্স বা ডিভাইডেড বাই এরিয়া, অর্থাৎ চাপ সমান হয়ে যায় বল ডিভাইডেড বাই এরিয়া বা ক্ষেত্রফল। এখানে পাস্কেলের সূত্রে বলা ছিল যে যদি কোনো একটি আবদ্ধ তরলে আমরা কোনো একটি চাপ প্রয়োগ করি, তাহলে সেই চাপ সেই তরলের সমস্ত দিকে সমানভাবে প্রযোজ্য হয়। এরপরে দেখো ওহমের সূত্র। ওহমের সূত্রে তোমরা জানো যে ওহম বলেছিলেন যে ভোল্টেজ সেটি প্রপোর্শনাল টু আই, বা যে এখানে বিভব প্রভেদের যে পার্থক্য সেটি তড়িৎ প্রবাহের সমানুপাতিক হয়, এবং এখান থেকে আমরা ভি ইজিক্যাল টু আই আর এটি পাই, যেখানে আর হলো রোধ, যার যে ইউনিট সেটি হচ্ছে ওহম। তো পরের প্রশ্নে চলে যাই। নিম্নলিখিত কোন পর্বত কেবলমাত্র একটি রাজ্যের মধ্যে অবস্থিত? এখানে অপশান দেওয়া রয়েছে। তোমাদেরকে জানতে চেয়েছে কোন পর্বতটি কেবলমাত্র একটি রাজ্যের মধ্যেই সীমাবদ্ধ। এটি কিন্তু ভালো প্রশ্ন, এটি তোমাদেরকে জানতে হবে, না হলে কিন্তু এর উত্তর করা যাবে না। এখানে সতপুরা, বিন্ধ্য, সহ্যাদ্রি এবং অজন্তা। এর অ্যান্সার হয়ে যাবে অজন্তা। এটি মহারাষ্ট্রে অবস্থিত। মহারাষ্ট্রে রাজ্যে এই পর্বত শৃঙ্গটি অবস্থিত। তোমরা অজন্তা ইলোরা গুহাচিত্রের নাম শুনে থাকবে। তো সেই অজন্তা ইলোরা এটি কিন্তু একটি পর্বত। তো এখানে এই সতপুরা, বিন্ধ্য এগুলো আমাদের যে ভারতের মধ্যভাগে মধ্যপ্রদেশ, গুজরাট এই অংশে দেখতে পাওয়া যায়। তো সতপুরা মেনলি আমাদের মধ্যপ্রদেশ এবং তার সহ ছত্তিশগড় কিছু অংশে দেখতে পাওয়া যায়। বিন্ধ্য মধ্যপ্রদেশ এবং তার সাথে পার্শ্ববর্তী কিছু রাজ্যের মধ্যে ছড়িয়ে রয়েছে। এই যে সহ্যাদ্রি, এই সহ্যাদ্রি কিন্তু আমাদের যে পশ্চিমঘাট পর্বতমালা রয়েছে, সেই পশ্চিমঘাট পর্বতমালাকে আমরা কিন্তু বলি সহ্যাদ্রি। এরপরে পরের প্রশ্নে চলে যাই। আমজাদ আলী খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? বাঁশি, সরোদ, সেতার নাকি বেহালা? তো এখানে আমজাদ আলী খান চেয়েছে, ইনাকে বলা হতো ওস্তাদ আমজাদ আলী খান। তো ইনি এই অপশানগুলোর মধ্যে অ্যান্সার হয়ে যাবে সরোদ। ইনি সরোদ বাজাতেন। তোমাদেরকে বলে রাখি, আমার চ্যানেলেই তোমরা প্লেলিস্টে চলে যাবে, সেখানে গিয়ে জেনারেল নলেজ ফোল্ডারের মধ্যেই তোমরা কে কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত এটি নিয়েই আমি কেবলমাত্র একটি স্পেশাল ভিডিও বানিয়েছি। সেই ভিডিওটি কিন্তু তোমরা দেখে নিও। সেখানে আমি
কে কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত সেটি নিয়েই ভিডিওটি বানানো রয়েছে। তো পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্ন রয়েছে বিবিসি। বিবিসি কোন দেশের সংবাদ সংস্থা? অপশানে রয়েছে ইউকে, ফ্রান্স, ইউএসএ নাকি ইতালি। তো এই যে বিবিসি, এটি হয়ে যাবে ইউকের একটি সংবাদ সংস্থা। এখানে তোমাদেরকে বেশ কিছু প্রশ্ন আবার জিজ্ঞেস করি। এখানে আমাদের পরীক্ষাতে কিন্তু কিছু নিউজ পেপার সম্পর্কেও প্রশ্ন আসে। যেমন দ্য টাইমস, এটি লন্ডনের একটি নিউজ পেপার। দ্য গার্ডিয়ান, এটিও লন্ডনের একটি নিউজ পেপার। সেরকম আমাদের ভারতে যেমন দ্য হিন্দু প্রকাশিত হয়, বা আমাদের যে দ্য টাইমস অফ ইন্ডিয়া প্রকাশিত হয়। আমাদের পশ্চিমবঙ্গে আনন্দবাজার, বর্তমান, তারপর প্রতিদিন, এগুলি প্রকাশিত হয়। এখানে আরেকটি ইম্পর্টেন্ট প্রশ্ন আসে, ডন। এই ডন যে সংবাদ পত্রিকা, এটি কোথা থেকে প্রকাশিত হয়? এটি প্রকাশিত হয় পাকিস্তান থেকে। আমাদের যে পাশের দেশ বাংলাদেশ, সেখানে একটি সংবাদ পত্রিকা রয়েছে যার নাম হলো ভোরের আলো, এটিও খেয়াল রাখতে হবে। পরের প্রশ্ন দেখে নিই। ক্লিওপেত্রা চরিত্রটি কার সৃষ্টি? এখানে দেখো, এরকমও কিন্তু মাঝে মধ্যেই পরীক্ষাতে প্রশ্ন দেখতে পাওয়া যায় যে কোনো একটি চরিত্রের নাম দেবে এবং সেটি কার সৃষ্টি সেটি জানতে চাইবে। এখানে যেমন চেয়েছে ক্লিওপেত্রা, এটি কার সৃষ্টি? এর ক্লিওপেত্রা চরিত্রটি এটি হয়ে যাবে উইলিয়াম শেক্সপিয়ারের সৃষ্টি। এর সাথে উইলিয়াম শেক্সপিয়ারের আরেকটি এখানে চরিত্র পড়ে যার নাম হচ্ছে অ্যান্টনি। এই অ্যান্টনি চরিত্রটিও কিন্তু উইলিয়াম শেক্সপিয়ারেরই তৈরি। তো এর পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্ন রয়েছে বৈদ্যুতিক বাতির মধ্যে কোন নিষ্ক্রিয় গ্যাস থাকে? এখানে বৈদ্যুতিক বাতির মধ্যে নিষ্ক্রিয় গ্যাস চেয়েছে। তোমরা জানো যে আমাদের 6টি নিষ্ক্রিয় গ্যাস কিন্তু এখানে রয়েছে, যেগুলো হচ্ছে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন এবং রেডন। এই 6টি নিষ্ক্রিয় গ্যাস আমাদের পরিবেশে রয়েছে। এর মধ্যে বৈদ্যুতিক বাতির মধ্যে আমরা যেটি পাই সেটি হয়ে যাবে আর্গন। এখানে যে রেডন রয়েছে, এই রেডন গ্যাসটি হচ্ছে একটি তেজস্ক্রিয় পদার্থ বা তেজস্ক্রিয় মৌল বলা যায়। এবং এই যে হিলিয়াম, এই হিলিয়াম কিন্তু সবথেকে হালকা নিষ্ক্রিয় গ্যাস। পরের প্রশ্ন রয়েছে ঝুম হলো। ঝুম হলো এক ধরনের নৃত্য নাকি এক ধরনের খাবার নাকি এক ধরনের একটি উপজাতি নাকি এক ধরনের চাষের পদ্ধতি? দেখো, ঝুম হলো এক ধরনের চাষের পদ্ধতি। এটি মূলত পাহাড়ি যে অঞ্চল, সেই পাহাড়ি অঞ্চলে দেখতে পাওয়া যায়। পাহাড়ি অঞ্চলে তোমরা জানো সেখানে কিন্তু যে সমতলের মতো চাষের জমি পাওয়া যায় না। তারা কী করে না, পাহাড়ে ছোট ছোট জায়গা যে সিঁড়ি স্টেপের মতো করে অথবা কিছু জঙ্গলের অংশ পরিষ্কার করে সেখানে চাষাবাদ করে। আবার কিছু বছর চাষাবাদ করার পর সেটি যখন অনুর্বর হয়ে যায়, তখন আবার সেই জায়গাটি পরিত্যাগ করে অন্য নতুন জায়গায় আবার চাষ করে। তো এভাবে যে স্থানান্তরিত যে চাষ হয় সেটি হচ্ছে ঝুম চাষ। তো পরের প্রশ্ন দেখো। পরে দেখো প্রশ্নে দেওয়া রয়েছে তামাশা লোকনৃত্যটি কোন রাজ্যের? বিহার, মহারাষ্ট্র, পাঞ্জাব নাকি উত্তরপ্রদেশ? তো এই যে তামাশা লোকনৃত্য, এটি হচ্ছে মহারাষ্ট্রের একটি লোকনৃত্য। এখানে মহারাষ্ট্রের আরও একটি ইম্পর্ট্যান্ট লোকনৃত্য আছে যেটাকে বলা হয় লাভনী। ঠিক আছে, এটিও কিন্তু একটা ইম্পর্ট্যান্ট লোকনৃত্য মহারাষ্ট্রের। আমাদের পশ্চিমবঙ্গের বেশ কিছু ইম্পর্ট্যান্ট লোকনৃত্য রয়েছে। এর মধ্যে যেমন রয়েছে বাউল নাচ, টুসু নাচ, এরপরে রয়েছে গম্ভীরা বা ছৌ নৃত্য, এটিও কিন্তু ইম্পর্ট্যান্ট। পুরুলিয়ার ছৌ নৃত্য কিন্তু বিখ্যাত। এবং এছাড়া জানো তোমরা সাঁওতাল নৃত্য, এগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট আমাদের পশ্চিমবঙ্গের জন্য। পরের প্রশ্নে চলে যাই। ভারতীয় অর্থনীতিতে সবুজ বিপ্লবের প্রথম পর্যায়টি শুরু হয়েছিল কখন? 1966-67, 72-73, 82-84 নাকি 69-70? তো ভারতের যে সবুজ বিপ্লব শুরু হয় সেটি আমাদের যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল তার তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় এই যে সবুজ বিপ্লব সেটি কিন্তু দেখা যায়। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল ছিল 1951 থেকে শুরু হয়েছিল, 51 থেকে 56। দ্বিতীয়টি ছিল 1956 থেকে 1961 এবং তৃতীয় যে পরিকল্পনা সেটি ছিল 1961 থেকে 1966 পর্যন্ত। তো এই তৃতীয় যে পরিকল্পনা, সে সময় কিন্তু এই সবুজ বিপ্লবের শুরু হয়। তো এখানে অপশানগুলোর মধ্যে হয়ে যাবে 1966-67 সালে। এখানে বলে রাখি, এই যে সবুজ বিপ্লব, ভারতে সবুজ বিপ্লবের জনক বলা হয়
এম.এস. স্বামীনাথন কে? এবং এই এম.এস. স্বামীনাথন তিনি এই 2024 সালে ভারতরত্ন পুরস্কারে কিন্তু ভূষিত হয়েছেন, এটিও খেয়াল রাখবে। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন, ডুমা কোন দেশের পার্লামেন্ট? অপশানে রয়েছে চীন, পাকিস্তান, ইসরায়েল নাকি রাশিয়া। দেখো এখানে চীন, এই চীনের যে পার্লামেন্ট, চীনের পার্লামেন্টের নাম হলো ন্যাশনাল পিপলস কংগ্রেস। এরপর রয়েছে পাকিস্তান, এই পাকিস্তানের যে পার্লামেন্ট, পাকিস্তানের পার্লামেন্টের নাম হলো ন্যাশনাল অ্যাসেম্বলি। চীনেরটির নাম হলো ন্যাশনাল পিপলস কংগ্রেস এবং পাকিস্তানের নাম হলো ন্যাশনাল অ্যাসেম্বলি। ইসরায়েল, ইসরায়েলের পার্লামেন্টের নাম হলো নিসেট, নিসেট হয়ে গেল ইসরায়েলের। তো এখানে অপশনের মধ্যে রাশিয়া হয়ে যাবে অ্যান্সার। রাশিয়ার যে পার্লামেন্ট এর নাম হয়ে যাবে ডুমা। আমাদের ভারতের যে পার্লামেন্ট তার নাম যেন সংসদ। তো সংসদের আবার দুটো ভাগ রয়েছে, একটি লোকসভা এবং রাজ্যসভা, এই দুটো ভাগ। এরপর পরের প্রশ্ন, ব্যাটারিতে কোন অ্যাসিড ব্যবহার করা হয়? নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড নাকি অ্যাসিটিক অ্যাসিড। তো এর অপশান হয়ে যাবে সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিডের সংকেতটি কি না H2SO4, এটি হয়ে গেল সালফিউরিক অ্যাসিডের সংকেত। এবং সালফিউরিক অ্যাসিডকে অয়েল অফ ভিট্রিয়লও কিন্তু বলা হয়, অয়েল অফ ভিট্রিয়ল। পরের প্রশ্ন, বিশ্বের চিনির পাত্র কোন দেশকে বলা হয়? অপশানে রয়েছে কানাডা, কোরিয়া, কিউবা নাকি ব্রাজিল। দেখো বিশ্বের চিনির পাত্র বলা হয় কিউবা দেশকে, এবং এই যে কিউবা দেশ এর যে ক্যাপিটাল রাজধানী তার নাম হলো হাভানা। কানাডা, কানাডার ক্যাপিটালের নাম হলো ওটোয়া। কোরিয়া, কোরিয়ার দুটো দেশ রয়েছে, একটি সাউথ কোরিয়া এবং একটি নর্থ কোরিয়া বা উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া। তো উত্তর কোরিয়ার ক্যাপিটালের নাম হলো পিয়ংইয়ং এবং দক্ষিণ কোরিয়ার যে ক্যাপিটাল তার নাম হলো সিওল। এরপর ব্রাজিল, ব্রাজিলের ক্যাপিটালের নাম হলো ব্রাসিলিয়া। এখানে ব্রাজিল থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে। বিশ্বে ব্রাজিল তিনটি জিনিসের জন্য বিশ্বে এর উৎপাদনের জন্য প্রথম স্থান দখল করে। প্রথম হলো আখ বা সুগার কেন, দ্বিতীয় হলো চকোলেট এবং তৃতীয় হলো আমাদের কফি। এই তিনটে উৎপাদনে বিশ্বে ব্রাজিল প্রথম স্থান দখল করে, এগুলো কিন্তু সাথে সাথে খেয়াল রাখবে। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন রয়েছে অমুক্ত মাল্যদা বইটি কোন ভাষায় রচিত? এটি কিন্তু একটি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। এই অমুক্ত মাল্যদা বইটি রচনা করেছিলেন কৃষ্ণদেব রায়া, এই নামটি প্রথমে খেয়াল রাখবে। কৃষ্ণদেব রায়া ইনি এই অমুক্ত মাল্যদা বইটি রচনা করেছিলেন। এই কৃষ্ণদেব রায়া ইনি ছিলেন তুলুব ডাইনাস্টির একজন রাজা। আমাদের যে বিজয়নগর ডাইনাস্টি ছিল বা বিজয়নগর এম্পায়ার ছিল, সেখানে 4টে রাজবংশ রাজত্ব করেছিল। প্রথমে সঙ্গম, তারপরে সুলুব, তারপরে তুলুব এবং সবার শেষ অরিবাডু। তো এই 4টে রাজবংশের মধ্যে সবথেকে ইম্পর্ট্যান্ট রাজা ছিলেন কিন্তু এই কৃষ্ণদেব রায়াই। এখানে এই যে বিজয়নগর সাম্রাজ্য এটির প্রতিষ্ঠা করেছিলেন হরিহর এবং বাক্কু। মূলত যে ডেকানের প্লেটু রয়েছে এই অংশে এই যে রাজবংশ এটি কিন্তু গড়ে উঠেছিল। এই যে তৃতীয় যে রাজবংশ তার নাম হলো তুলুব। এই তুলুব ডাইনাস্টির এই রাজা ছিলেন কিন্তু কৃষ্ণদেব রায়া। ইনি বাবরের সমসাময়িক ছিলেন। আমরা মোগল বংশের যে প্রতিষ্ঠাতা বাবর পাই, তো সেই বাবরের সমসাময়িক ছিলেন এই কৃষ্ণদেব রায়া। ইনার দুটো গ্রন্থ কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, একটি হলো এই অমুক্ত মাল্যদা এবং এখানে যে অপশানগুলো আছে, এখানে যে অ্যান্সারটি দেখে নাও, এখানের অ্যান্সার হবে এটি তেলেগু ভাষায় রচিত। এনার এই অমুক্ত মাল্যদা তেলেগু ভাষায় রচিত এবং আরেকটি গ্রন্থ ছিল যেটির নাম হলো জম্ববাটি কল্যাণম। এই জম্ববাটি কল্যাণম এটি তিনি সংস্কৃত ভাষায় রচনা করেছিলেন। এই দুটিই কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এছাড়া ইনার রাজসভায় অষ্টদিগদ্বজ বিরাজ করতেন। আমরা যেমন আকবরের সময় পেয়েছিলাম নবরত্ন, দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় পেয়েছিলাম নবরত্ন, তেমনি ইনার রাজসভায় অষ্টদিগদ্বজ অর্থাৎ 8জন যে 8জন এখানে বিশিষ্ট ব্যক্তিত্ব তার রাজসভায় বিরাজ করতেন, এটিও খেয়াল রাখবে।
এছাড়া এই বিজয়নগর সাম্রাজ্যের থেকে আরেকটি ইম্পর্ট্যান্ট প্রশ্ন আসে, সেটি হলো ব্যাটেল অফ তালিকোটা বা তালিকোটার যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল। এই তালিকোটার যুদ্ধই ছিল এই বিজয়নগর সাম্রাজ্যের শেষ যুদ্ধ, এই ব্যাটেল অফ তালিকোটা। এবং এই যে ব্যাটেল অফ তালিকোটা এটি হয়েছিল 1565 খ্রিস্টাব্দে, এটিও খেয়াল রাখবে। পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্ন রয়েছে, স্বামী দয়ানন্দ সরস্বতীর মতে আর্যদের আদি বাসস্থান কোথায় ছিল? এটিও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো স্বামী দয়ানন্দ সরস্বতীর মতে আর্যদের যে আদি বাসস্থান সেটি ছিল তিব্বত। এখানে দেখো আর্যদের বাসস্থান সম্পর্কে বিভিন্ন ইতিহাসবিদ বা বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্ব বিভিন্ন রকমের তারা মত দেন। তো স্বামী দয়ানন্দ সরস্বতীর মত অনুযায়ী তাদের আদি বাসস্থান ছিল কিন্তু তিব্বত। এছাড়া এখানে উল্লেখযোগ্য আরেকজন ব্যক্তিত্ব, তিনি হলেন বিজি তিলক বা বাল গঙ্গাধর তিলক। তার মত অনুযায়ী আর্যদের যে আদি বাসস্থান সেটি ছিল আর্কটিক রিজিয়ানে। এছাড়া একজন ইতিহাসবিদ ছিলেন, তার নাম হলো ম্যাক্স মুলার। তো এই ম্যাক্স মুলারের মত অনুযায়ী আর্যদের যে আদি বাসস্থান সেটি ছিল কিন্তু মধ্য এশিয়া। এই ম্যাক্স মুলারের আর্যদের সম্পর্কে একটি ইম্পর্ট্যান্ট উক্তি রয়েছে, যেটিও মাঝে মধ্যেই প্রশ্নটি আসে পরীক্ষাতে। পরীক্ষায় এভাবে আসে যে আর্য কোনো জাতি নয়, আর্য হলো একটি ভাষাগোষ্ঠী। এটি কার উক্তি? তো এটি হয়ে যাবে ম্যাক্স মুলারের উক্তি। এখানে এই যে আর্য, আর্য শব্দের অর্থ হলো চাষ করা, এটিও তোমরা খেয়াল রাখবে, অনেক সময় আসতে পারে কিন্তু এগুলো অনেক ডিপের প্রশ্ন। তো যাই হোক, আর্য শব্দের অর্থ হচ্ছে চাষবাস করা, চাষ করা। তো চলো এরপর পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্ন রয়েছে, এদের মধ্যে কোন কোষ অঙ্গাণুটি প্রোটিন সংশ্লেষে সহায়তা করে? দেখো এটিও কিন্তু ইম্পর্ট্যান্ট প্রশ্ন। প্রোটিন সংশ্লেষে আমাদের কোন কোষ অঙ্গাণুটি সহায়তা করে, মানে কোষের ভেতর কোন অঙ্গাণু থাকে যেটি প্রোটিন সংশ্লেষে সহায়তা করে? লাইসোজোম, নিউক্লিয়াস, রাইবোজোম নাকি গলগি বডি? তো অ্যান্সার হয়ে যাবে রাইবোজোম। আমাদের প্রোটোপ্লাজমে যে রাইবোজোম থাকে সেটি প্রোটিন সংশ্লেষে সহায়তা করে। এখানে দেখো এই যে লাইসোজোম রয়েছে, এই লাইসোজোমকে বলা হয় আত্মঘাতী থলি, মানে এরা নিজেরাই নিজেদেরকে কিন্তু ধ্বংস করে দিতে পারে এবং সমস্ত কোষকে কিন্তু মেরে ফেলতে পারে, তার জন্য একে আত্মঘাতী থলি বলা হয়। নিউক্লিয়াসকে জানো, নিউক্লিয়াস হচ্ছে একটি যে কোষ, তার মূল বা ব্রেন অফ সেল, মানে সমস্ত কিছু কাজ কিন্তু এই নিউক্লিয়াসেই মানে দেখাশোনা করে বা চালনা করে আর কি। তো এরপরে পরের প্রশ্নে যাই। লিরা কোন দেশের মুদ্রার নাম? এরকম প্রশ্নও কিন্তু বারবার পরীক্ষাতে আসছে। এই লিরা হয়ে যাবে তুরস্ক, এই দেশের মুদ্রার নাম। তুরস্কের মুদ্রার নাম হচ্ছে লিরা। তুরস্কের যদি ক্যাপিটাল বা রাজধানী জানতে যায় তাহলে তার হয়ে যাবে আঙ্কারা। তুরস্কের ক্যাপিটালের নাম হয়ে যাবে আঙ্কারা। পরের প্রশ্ন দেখো, অষ্টক সূত্রের প্রবক্তা কে? অষ্টক সূত্রটি আমরা কোথায় পড়েছি বলো তো? অষ্টক সূত্রটি আমরা পর্যায় সারণী পড়ার সময় পড়েছি। তো এই যে অষ্টক সূত্র, এই অষ্টক সূত্রের প্রবক্তা হলেন নিউল্যান্ড। বিজ্ঞানী নিউল্যান্ড হলেন অষ্টক সূত্রের প্রবক্তা। তো এই অষ্টক সূত্রে কি বলা হচ্ছে না, অষ্টক সূত্রে বলা হচ্ছে যে পর্যায় সারণীর মৌলগুলিকে যদি ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুযায়ী সাজানো হয় তাহলে দেখা যায় যে কোনো একটি নির্দিষ্ট মৌলের সঙ্গে পরবর্তী অষ্টম মৌলটির বিভিন্ন ধর্ম কিন্তু মোটামুটি এক বা মোটামুটি মিলে যাচ্ছে। মানে যেমন ধরো আমাদের পর্যায় সারণীর প্রথম যে মৌল সেটি হলো লিথিয়াম। তো এই লিথিয়ামের পর অষ্টমতম যে মৌল আসবে, দেখো লিথিয়ামের পরে কী আছে, সবার প্রথম যে পর্যায় সারণীতে রয়েছে হাইড্রোজেন, তারপরে হিলিয়াম, এরপর রয়েছে লিথিয়াম, এরপর রয়েছে বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, ফ্লুরিনের পর রয়েছে নিয়ন, এরপর রয়েছে সোডিয়াম। তাহলে দেখো এখানে আমরা যদি দেখি তাহলে এখানে লিথিয়াম, এরপর দেখো 1 2 3 4 5 6 7 এবং 8, এই যে সোডিয়াম, এই সোডিয়াম হয়ে যাবে অষ্টম মৌল। তাহলে লিথিয়ামের সাথে সোডিয়াম মৌলের কিন্তু আমরা এখানে একটি মিল পাচ্ছি বা মিল পাওয়া যায়। তো এটি ছিল অষ্টক সূত্র। আচ্ছা, এই যে পর্যায় সারণীর যে স্রষ্টা বা ফাদার কাকে বলা হয়, সেটি হচ্ছেন দিমিত্রি মেন্ডেলিভকে বলা হয়, এটিও খেয়াল রাখবে। পরের প্রশ্ন দেখো,
ডানকান প্যাসেজ কার মধ্যে দেখা যায়? ইম্পর্টেন্ট প্রশ্ন। ডানকান প্যাসেজ এটি হচ্ছে আমাদের যে দক্ষিণ আন্দামান এবং ক্ষুদ্র আন্দামান রয়েছে এর মধ্যে দেখা যায়। আন্দামান এবং যে নিকোবর দ্বীপপুঞ্জ সেগুলো কিন্তু অনেকগুলো দ্বীপের সমষ্টি। এর মধ্যে আন্দামানেও আবার বেশ কিছু দ্বীপ দেখতে পাওয়া যায়, কিন্তু প্রধান যে দ্বীপ 3-4টে মেন দ্বীপ রয়েছে আন্দামানে, সেটি কি না, সবার প্রথমে এটিকে বলা হয় নর্থ আন্দামান, এরপরে এটিকে বলা হয় মিডিল আন্দামান, এরপরে রয়েছে সাউথ আন্দামান এবং সবার নিচে রয়েছে একে বলা হয় লিটিল আন্দামান। তো এই সাউথ আন্দামান এবং লিটিল আন্দামান এর মাঝে এখানে রয়েছে ডানকান প্যাসেজ। পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন, নিম্নলিখিতগুলোর মধ্যে কোনটি কম্পিউটারের ক্ষুদ্রতম ডেটা একক? বিট, বাইট, কেবি নাকি এমবি? দেখো, কম্পিউটারের সবথেকে যে ক্ষুদ্রতম ডেটা একক সেটি হলো বিট। এই বিট হচ্ছে কম্পিউটারের সবথেকে ছোট একক। বিট দু ধরনের হয়, একটি হচ্ছে 0 অথবা 1। এই 0 অথবা 1 ছাড়া কম্পিউটার কিন্তু কোনো ধরনের কোনো ল্যাঙ্গুয়েজ বোঝে না। সমস্ত কিছু ক্যালকুলেশন, সমস্ত কিছু প্রসেসিং কিন্তু এই 0 এবং 1 ধরেই কিন্তু হয়। এখানে 8টি বিট মিলে তৈরি হয় 1 বাইট। আবার এখানে 1024 বাইট মিলে তৈরি হয় 1 কেবি বা কিলোবাইট। আবার 1024 কেবি মিলে তৈরি হয় 1 এমবি বা মেগাবাইট। আবার 1024 এমবি নিয়ে তৈরি হয় 1 গিগাবাইট। এভাবে পরপর কিন্তু চলতে থাকে। পরের প্রশ্ন দেখো, ইউআরএল এর সম্পূর্ণ অর্থ কী? তো এর অ্যান্সার হয়ে যাবে, ইউআরএল এর সম্পূর্ণ অর্থ ইউনিফর্ম রিসোর্স লোকেটার। বাকি যে অপশানগুলো সেগুলো একটিও হবে না, ইউনিফর্ম রিসোর্স লোকেটার হয়ে যাবে এর অ্যান্সার। পরের প্রশ্ন, স্টেট ফুড সেফটি ইন্ডেক্স 2024 প্রকাশিত রিপোর্টে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে? এটি একটি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। তো এই স্টেট ফুড সেফটি ইন্ডেক্সে আমাদের যে কেরালা, বড় রাজ্যগুলির মধ্যে কেরালা কিন্তু প্রথম স্থান অধিকার করেছে। পরের প্রশ্ন দেখো, সম্প্রতি কোন অভয়ারণ্য বিহারের দ্বিতীয় টাইগার রিজার্ভ হিসাবে অনুমোদিত হলো? এটিও কিন্তু একটি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। তো এর আগে বিহারের যে টাইগার রিজার্ভটি ছিল সেটি ছিল বাল্মীকি টাইগার রিজার্ভ। একটি মাত্র টাইগার রিজার্ভ ছিল এবং সম্প্রতি দ্বিতীয় টাইগার রিজার্ভ হিসাবে বিহারে যে রাজ্যটি, যে তোমার অভয়ারণ্যটি অনুমোদিত হলো সেটি হলো কাইমুর বন্যপ্রাণী অভয়ারণ্য। এখানে এই যে কাজুবেলি অভয়ারণ্য রয়েছে, এটি হলো আমাদের তামিলনাড়ুতে অবস্থিত একটি ওয়েটল্যান্ড বা জলাভূমি। তো এই কাজুবেলি কিন্তু একটি পক্ষী অভয়ারণ্য। এবং এই যে ফিলিবিট জাতীয় উদ্যান, এটি আমাদের উত্তরপ্রদেশে রয়েছে। উত্তরপ্রদেশে দুটো রয়েছে, একটি হচ্ছে ফিলিবিট এবং একটি হচ্ছে দুধভা। এই দুটো কিন্তু রয়েছে আমাদের উত্তরপ্রদেশে। আমাদের যদি পশ্চিমবঙ্গের টাইগার রিজার্ভের কথা বলে, তাহলে পশ্চিমবঙ্গে দুটো টাইগার রিজার্ভ কিন্তু রয়েছে। একটি হলো আমাদের বুকসা টাইগার রিজার্ভ এবং একটি হলো সুন্দরবন টাইগার রিজার্ভ। সুন্দরবন টাইগার রিজার্ভ আমাদের সাউথ 24 পরগনাতে অবস্থিত এবং আমাদের পশ্চিমবঙ্গের সবথেকে বড় টাইগার রিজার্ভ। এবং এই যে বুকসা টাইগার রিজার্ভ, এটি আলিপুর দুয়ারে অবস্থিত। যদি পশ্চিমবঙ্গের ন্যাশনাল পার্ক বলে, তাহলে 6টি ন্যাশনাল পার্ক রয়েছে। 6টি ন্যাশনাল পার্ক কী কী না, বক্সা, এরপর জলদাপাড়া, এরপর গরুমারা, শৃঙ্গালীলা, নেওড়া ভ্যালি এবং সুন্দরবন। এই 6টি আমাদের জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক পশ্চিমবঙ্গে রয়েছে। পরের প্রশ্ন দেখো, 2025 সালের জানুয়ারি মাসে 38তম জাতীয় গেমস আয়োজিত করবে কোন রাজ্য? তো এটিও কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। আমাদের যে 38তম জাতীয় গেমস, যেটি 2025 সালের জানুয়ারি মাসেই কিন্তু অনুষ্ঠিত হবে, সেটি অনুষ্ঠিত হতে চলেছে উত্তরাখণ্ড রাজ্যে। পরের প্রশ্নে চলে যাই। শাস্ত্র রামানুজন পুরস্কার 2024 এটি কে পেয়েছেন? এটিও একটি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। অপশানগুলো দেখো, আলেকজান্ডার ডাং, রুজিয়াং ঝাং, মাইকেল তালগ্রান্ডে নাকি ওয়াইসি রেড্ডি। তো 2024 সালে যিনি শাস্ত্র রামানুজন পুরস্কার পেয়েছেন তার নাম হলো আলেকজান্ডার ডান। এটি কিন্তু খেয়াল রাখবে, এটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং এই যে শাস্ত্র রামানুজন পুরস্কার, এটি দেওয়া হয় ম্যাথমেটিক্সের ক্ষেত্রে। কিন্তু এই শাস্ত্র রামানুজন পুরস্কার 45 বছরের নিচে যাদের বয়স সীমা তাদেরই একমাত্র দেওয়া হয়। এই যে রুজিয়াং ঝাং অপশানের মধ্যে রয়েছে, ইনি 2023 সালে এই শাস্ত্র রামানুজন পুরস্কারটি পেয়েছিলেন।
এরপরে রয়েছে দেখো মাইকেল তালগ্রান্ডে। ইনি এই 2024 সালেই একটি পুরস্কার পেয়েছেন যার নাম হলো অ্যাবেল প্রাইজ বা অ্যাবেল পুরস্কার, যাকে আবার ম্যাথামেটিক্সের নোবেল বলা হয়। তোমরা জানো যে নোবেল পুরস্কার 6টি বিষয়ে দেওয়া হয়, সেখানে কিন্তু ম্যাথামেটিক্স নেই। তো এই অ্যাবেল পুরস্কারকে বলা হয় গণিতের নোবেল। তো এই 2024 সালে মাইকেল তালগ্রান্ডে ইনি এই অ্যাবেল পুরস্কার কিন্তু পেয়েছেন। পরের প্রশ্ন দেখো, কোনো রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের নিযুক্তি করেন কে? অ্যাডভোকেট জেনারেল, তাহলে আমাদের যে সংবিধান সেখানে কিন্তু রয়েছে যে প্রত্যেকটা স্টেটে বা রাজ্যে একজন সরকারকে আইন পরামর্শ দেওয়ার জন্য একজন নিযুক্ত হবেন। তো তাকে স্টেটের ক্ষেত্রে বলা হয় অ্যাডভোকেট জেনারেল, এবং যদি সেন্ট্রাল বা কেন্দ্রের ক্ষেত্রে বলি তাকে বলা হয় অ্যাটর্নি জেনারেল। তো অ্যাটর্নি জেনারেল আমাদের আর্টিকেল বা ধারা 76 অনুযায়ী তাকে অ্যাপয়েন্ট করা হয়। তো অ্যাটর্নি জেনারেলকে অ্যাপয়েন্ট করেন রাষ্ট্রপতি, কিন্তু স্টেটের ক্ষেত্রে বা রাজ্যের ক্ষেত্রে ধারা 165 অনুযায়ী বা আর্টিকেল 165 অনুযায়ী এই অ্যাডভোকেট জেনারেলকে নিযুক্ত করা হয়, এবং এই অ্যাডভোকেট জেনারেলকে নিযুক্ত করেন সেই রাজ্যের রাজ্যপাল। এটি হয়ে যাবে তাহলে আমাদের অ্যান্সার। তো এই অ্যাডভোকেট জেনারেলের মূল কাজই হলো রাজ্যকে বিভিন্ন আইনি পরামর্শ দেওয়া, বা আমাদের যে স্টেটের হয়ে বা রাজ্যের হয়ে বিভিন্ন আইন বিষয়ে মানে বিভিন্ন মামলা লড়া। এটি হলো অ্যাডভোকেট জেনারেলের কাজ। আমাদের বর্তমানে পশ্চিমবঙ্গের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত, এটিও খেয়াল রাখবে। কিশোর দত্ত মহাশয় বর্তমানে আমাদের কিন্তু স্টেটের অ্যাডভোকেট জেনারেল। কেন্দ্রের যিনি রয়েছেন তাকে বলা হয় অ্যাটর্নি জেনারেল, এবং কেন্দ্রের যিনি রয়েছেন তার নাম হলো আর ভেঙ্কট রমণী। এই দুটো নামও কিন্তু খেয়াল রাখবে। আচ্ছা, তো আজকের মতো 25টি প্রশ্নের আলোচনা শেষ হলো। আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। তোমরা কিন্তু এই ক্লাসটিরও বারবার রিভিশন দেবে, কেননা এখানে আমি সমস্ত কিছু মানে সমস্ত সাবজেক্ট থেকেই এখানে কিন্তু প্রশ্ন রাখার চেষ্টা করেছি। কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলো তোমরা ভালোভাবে দেখবে, এগুলো বারবার কিন্তু তোমাদেরকে অনুশীলন করতে হবে, নাহলে কিন্তু নামগুলো কিন্তু মনে রাখা একটু কঠিনই। তো যাই হোক, আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবে, এবং আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সেখানে জেনারেল নলেজ এবং জিকে শর্ট বলে দুটো ফোল্ডার রয়েছে, সেখানেও প্রচুর জিকের আলোচনা করা রয়েছে, সেগুলো তোমরা দেখবে। আশা করছি তোমাদের পরীক্ষাতে অবশ্যই সমস্ত কিছু এই জিকের প্রশ্নগুলো হেল্প করবে। আজকের মতো এ পর্যন্তই, ধন্যবাদ।